নমস্কার, মিতাস পডকাস্টে আবারও আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প, পাঁচু মামার বিয়ে। বাবা যখন মারা গেলেন তখন দাদার বয়স 19, আমার 17। অবস্থা আমাদের ছিল দিব্যি সচ্ছল। বড় বড় 5 গোলা ধান তখন বাড়িতে, এক একটা গোলায় 2 পৌটি 2.5 পৌটি ধান মজুদ। জমি জমার আয়ও বার্ষিক 1002 টাকার কম নয়। এ বাদে ঠাকুরমার হাতে নগদ টাকা ও মায়ের গায়ে সোনার গহনাও বেশ ছিল। আর ছিল গ্রামের মধ্যে প্রচুর মান, খাতির, রবরবা, নামডাক। রাখাল মাস্টারের পাঠশালায় লোয়ার প্রাইমারি পড়বার সময় ইতিহাসে পড়েছিলাম কে একজন বাংলার সুলতানের পুত্র পিতার মৃত্যুর পরে সিংহাসনে আরোহণ করিয়া দেখিলেন তাহার রাজকোষে 2 লক্ষ স্বর্ণমুদ্রা, 3 লক্ষ হস্তি, 5 লক্ষ অশ্ব, 10 লক্ষ পদাতি ও 20 লক্ষ অশ্বারোহী সৈন্য আছে। অতএব তার মাথা ঘুরে গেল এবং তিনি দিল্লির সম্রাটের অধীনতা অস্বীকার করে বসলেন। আমাদেরও হলো তেমনি অবস্থা। মা ছিলেন নিরীহ ভালো মানুষ। ঠাকুরমা পিতৃহীন নাতিদের প্রতি অতিরিক্ত স্নেহপ্রবণ। সুতরাং আমাদের মাথার উপর কড়া শাসন করবার বা রাশ টেনে ধরবার তো কেউ ছিল না। এই অবস্থায় আমাদের মুন্ড ঘুরে যাবে, এ আর বিচিত্র কি? দাদাই অগ্রজের অধিকারে পথ দেখালেন প্রথম, আগে মুন্ড ঘুরে গেল তারই। সেই ইতিহাস রীতিমতো বিচিত্র। কাঁচরাপাড়ার কাছে বন্দিপুর গ্রামে আমার এক দূর সম্পর্কের মামা থাকতেন। তাকে আমরা পাঁচু মামা বলে ডাকতুম। বাবা বেঁচে থাকতে তিনি 2-1 বার আমাদের বাড়ি যাতায়াত করেছিলেন বটে, কিন্তু বাবার মৃত্যুর পরে তার যাতায়াত, বিশেষ করে দাদার সঙ্গে তার ঘনিষ্ঠতা যেন হঠাৎ খুব বেড়ে গেল। পাঁচু মামা দাদার চেয়েও প্রায় 5 বছরের বড়। কাজেই আমি পাঁচু মামাকে খুব সমীহ করে চলতুম। পাঁচু মামাও আমার চেয়ে দাদার সঙ্গে বেশি করে মিশত। একবার পাঁচু মামা এসে দাদাকে সঙ্গে করে বন্দিপুর নিয়ে গেল। বন্দিপুর থেকে দিন 15 পরে ফিরে এসে দাদা ঠাকুরমাকে বললেন, ঠাকমা, আমার 200 টাকা বড় দরকার এক্ষুনি। কলাই মুগের ব্যবসা করছি যে, পাঁচু মামা সস্তায় মাল বাদাই করছে, চাষাদের দিতে হবে, টাকাটা এক্ষুনি চাই। মোটা লাভ হবে 2 মাস পরে। ঠাকুরমার হাতে নগদ টাকা কত ছিল তা আমার জানা ছিল না, তবে নগদ টাকা যে মন্দ ছিল না এটা দাদাও জানতেন, আমিও জানতাম। ঠাকুরমা টাকাটা দিয়ে দিলেন। দাদা টাকা নিয়ে মাল খরিদ করতে চলে গেলেন। দিন 20 পরে পাঁচু মামাকে সঙ্গে নিয়ে দাদা আবার 102 টাকা চাইলেন। মাল যথেষ্ট পাওয়া যাচ্ছে সস্তায়। পাঁচু মামার বাড়ি মাল গোলাজাত করা হচ্ছে, টাকার দরকার সেজন্যেই। পাঁচু মামাও দাদার কথা সমর্থন করলেন। মাল সস্তার মুখে বেশি পরিমাণে খরিদ করে রাখতে পারলেই লাভ, টাকাটার দরকার বটে। ঠাকুমা জিজ্ঞেস করলে, কত মাল কেনা হলো? পাঁচু মামা বললে, তা 200 মনের ওপর। এই টাকাটা পেলে আরও 200 মন খরিদ করা হবে। মন পিছু 8 আনা করে ধরলেও 200 টাকা লাভ। দিলেন টাকা ঠাকুমা। দাদা ও পাঁচু মামা টাকা নিয়ে চলে গেল। এরপরে মাসখানেক তাদের আর কোনো পাত্তা রইল না। ঠাকুমা ব্যস্ত হয়ে একখানা চিঠিও লেখালেন, তারও উত্তর এলো না। চিঠির উত্তরের বদলে আরও দিন 10 পরে এলেন পাঁচু মামার এক ভগ্নিপতি নারায়ণবাবু। নারায়ণবাবু বৃদ্ধ ব্যক্তি, বন্দিপুরে তারও বাড়ি। আমি তাকে কখনো আমাদের বাড়ি আসতে দেখিনি। নারায়ণবাবুকে হঠাৎ আসতে দেখে বাড়ি শুদ্ধ সবাই শঙ্কিত হয়ে উঠল। দাদা ভালো আছেন তো? ব্যাপার কি? নারায়ণবাবু হাত পা ধুয়ে সুস্থ ঠান্ডা হয়ে ঠাকুমাকে বললেন, মা, আপনি পটলকে কত টাকা দিয়েছেন এ পর্যন্ত? 400 টাকা। নারায়ণবাবু অবাক হয়ে বললেন, এত টাকা কেন দিলেন? কি বলে টাকা নিয়েছিল আপনার কাছ থেকে? ঠাকুমা বললেন, কেন বলো তো বাবা এসব কথা জিজ্ঞেস করছো? সে তো মুগ কলাইয়ের ব্যবসা করবে বলে টাকা নিয়েছে। কেন? পাঁচুও তো সেবার এসে ওই কথাই বলে গেল। নারায়ণবাবু রাগে জ্বলে উঠে কাঁপতে কাঁপতে বললেন, পাজি, বদমাইশ, ছুঁচো, সেই রাস্কেলটাই তো যত নষ্টের গোড়া। অত বড় বদমাইশ কি আর আছে নাকি?
সেই তো পটলকে ভালো মানুষ পেয়ে নষ্ট করবার চেষ্টা করছে, ওই জন্যেই তো আমার সামনে বেরোয় না। ব্যবসা না মুন্ডু। টাকা নিয়ে দুলে পাড়ায় রাজি দুলেন বলে এক মেয়ে আছে, তারই ওখানে দুজনে যাতায়াত করে। এর মধ্যে বোধহয় সব টাকাই তার পাদপদ্মে ঢেলেছে। ব্যবসা। মা ঠাকুমা মাথায় হাত দিয়ে বসে পড়লেন। দাদা যে এমন ব্যাপার করতে পারে এ সবারই ধারণার অতীত। নারায়ণবাবু বললেন, আমি কি ছাই আগে জানতাম? জানলে এমন দর হয়? আমার সামনে তো দুজনের কেউই বড় একটা আসে না। পরস্পরে শুনলাম এই ব্যাপার চলছে। শুনলাম খুব টাকা ওড়াচ্ছে। জোড়া জোড়া শাড়ি আসছে রানাঘাটের বাজার থেকে মেয়েটির জন্যে। আজ খাবার, কাল খাগড়াই বাসন, বোধহয় মদও ধরেছে। তাই ভাবলাম আপনাকে একবার কথাটা জিজ্ঞেস করার দরকার যে আপনি টাকা দিয়েছেন কিনা। তাই আজ এলুম। ঠাকুরমা মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলেন। বাবার বহু কষ্টে উপার্জন করা পয়সা। ছেলেরা সব মূর্খ ও নাবালক। যা কিছু আছে সংসারের অসময়ে কাজে লাগবে বলেই আছে। এখনো আমার 2 বোনের বিয়ে দিতে বাকি। এই অবস্থায় বিধবার পুঁজি সামান্য টাকার মধ্যে 400 টাকা এক দুলে মেয়ের পেছনে এভাবে ওড়ানো। সমস্ত রাত পরামর্শ করার পরে ধার্য হলো যে পরদিন সকালে নারায়ণবাবু আমায় সঙ্গে করে নিয়ে যাবেন বন্দিপুরে, এবং কালই দাদাকে আমি ঠাকুমার অসুখ হয়েছে এই কথা বলে বাড়ি ফিরিয়ে আনব। বন্দিপুর যেতে হয় মদনপুর স্টেশনে নেমে। মাঠের মধ্যে দিয়ে ক্রোশ 2 হেঁটে তো বিকেলে বন্দিপুর পৌঁছানো গেল। বাড়ি থেকে খেয়েই বেরিয়েছিল। পাঁচু মামা বাড়িতে নেই, দাদাও নেই। শুনলাম তারা কালাসোনার বাজারে গিয়েছে। আমি পাঁচু মামার বাড়ির সামনে একটা বেলগাছতলায় বসে আছি। কে একজন মোটাসোটা কুচকুচে কালো স্ত্রীলোক সামনের ঘর দিয়ে মেটে কলসি কাকে নিয়ে জল আনতে যাচ্ছিল। নারায়ণবাবু তার দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন, ওই দেখো, ওই বেটি সেই রাজি দুলেনি। ওরই পাদপদ্মে তোমার দাদা সব টাকা ঘুচিয়েছে। একটু পরে দাদা ও পাঁচু মামা বাড়ি ফিরল। আমাদের দেখে দুজনেই প্রথমটা অবাক, যেন থতমত খেয়ে গেল। তারপর দাদা জিজ্ঞেস করলে, কিরে নগা, কি মনে করে? নারায়ণবাবু বললেন, ও এসেছে তোমায় বাড়ি নিয়ে যেতে। তোমার ঠাকুমার বড় অসুখ যে। অসুখ? কি অসুখ? দাদা আমার মুখের দিকে চাইলে। দাদার হঠাৎ ভয় পাওয়া, হঠাৎ ম্লার মুখের দিকে চাইতে পারলুম না। বড় কষ্ট হলো। একবার মনে হলো সত্য কথাটা বলে ফেলি, কিন্তু তাহলে দাদা যদি বাড়ি না যায়। সেই রাত্রে দাদাকে নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি এসে দাদা খুব বকুনি খেলে ঠাকুরমা ও মায়ের কাছে। তার উত্তরে সে নারায়ণবাবুকে গালমন্দ দিয়ে যা তা বলে গেল। কে বলেছে সে সর্ষে কেনেনি? এখনো 20 মণ সর্ষে ঘরে মজুদ রয়েছে, আর সব মাল চাষাদের ঘরে রেখে দেওয়া হয়েছে দরকার হলেই। রাজি দুলেনিকে দাদা চেনেও না। নারায়ণবাবুর মতো কুটিল ধরিবাজ লোক দুনিয়ায় আর নেই। তিনি টাকা ধার চেয়েছিলেন, দাদা দেয়নি, তাই তিনি দাদার বিরুদ্ধে এইসব মিথ্যে রটনা করে বেড়াচ্ছেন। বলা বাহুল্য, মা বা ঠাকুরমা দাদার এসব কথা কিছু বিশ্বাস করলেন না। মাসখানেক পরে পাঁচু মামা আবার একদিন এসে হাজির হয়েছে আমাদের বাড়িতে। ঠাকুমা বললেন, পেঁচো, শোন অতবাগা, আবার যে একরাশ টাকা চেয়ে পাঠালি পটলাকে দিয়ে ব্যবসা করবি বলে। কই ব্যবসার হিসেব দেখাতো আমায়, দেখি কোথায় গেল এতগুলো টাকা। পাঁচু মামার মুখে চিরদিন তুবড়ি ছোটে। হাত পা নেড়ে সে বুঝিয়ে দিলে, টাকা ডোবানো তো দূরের কথা, আর মাস 2 পরে ওই 400 টাকায় অন্তত 150 টাকা লাভ দাঁড়াবে। তখন লাভে মূলে একসঙ্গে টাকাটা এনে দেবে। এখন পাঁচুর অদৃষ্ট খারাপ, সে যার জন্য চুরি করে সেই নাকি পাঁচুকে চোর বলে। যাক, তার জন্য সে দুঃখিত নয়। আসল টাকাটা কোনো রকমে ঠাকুরমায়ের হাতে তুলে দিতে পারলেই সে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচে। ততদিন পর্যন্ত রাত্রে ঘুম নেই তার। পাঁচু মামার বক্তৃতায় ঠাকুমার বিশ্বাস ফিরে এলো। ফলে পাঁচু মামা আমাদের বাড়িতে রয়েই গেল। দাদাকে এর আগে সে নষ্ট করেছিল, এবার আমার পিছনে লাগলো এবং অদ্ভুতভাবে সাফল্য অর্জন করলো। এমনকি কিছুদিন পরে আমারই মনে হলো আমি দাদাকে বুঝি ছাড়িয়েই যাই। তখন আমার বিবাহ হয়নি, দাদার সবে হয়েছে। আমি নানা ছুতোই ঠাকুমার কাছ থেকে টাকা আদায় করি,
আর পাঁচু মামার পরামর্শ মতো খরচা করি। মহাকুমা শহর ছিল নিকটেই। নানা ছুতো নাতায় মহাকুমায় গিয়ে আমি আর পাঁচু মামা প্রায়ই রাত্রে বাড়ি ফিরতাম না। ধাপে ধাপে শেষে এত দূর পর্যন্ত নেমেছিলুম। পাঁচু মামাকে সত্যিই আমি অদ্ভুত কর্মা মানুষ বলে ভাবতাম। যেমন জানে ব্যবসা, তেমনি রাখে দুনিয়ার সব খবর। যেমনি বোঝে মোকদ্দমা, তেমনি পারে ফুর্তি করতে। পাঁচু মামার হাতে টাকাগুলি তুলে দিয়ে বলতাম, এর মধ্যে থেকে যা যা দরকার খরচ করো। যত টাকাই দিই 3-4 দিনের মধ্যে খরচ করে ফেলে আবার আমার কাছে চাইতেন। বলতেন, কিনু, বুড়ির হাতে মোটা টাকা আছে, তা তোমার দ্বারা তো কিছু হবার নয়। আমি যদি বুড়ির নাতি হতাম তো দেখতিস। মামার কাছে কখনো টাকার হিসেব নিইনি। অসীম শ্রদ্ধা ও নির্ভরতা ছিল আমার পাঁচু মামার ওপরে। কিভাবে ও কোথায় সেসব টাকা ব্যয় হতো সে কথা আর বলবো না। তবে এইটুকু বললেই যথেষ্ট হবে যে মাঘ মাস থেকে আশ্বিন মাসের মধ্যে প্রায় 400-500 টাকা পাখির মতো উড়ে গেল বেমালুম। ঠাকুরমা হাত গোটালেন, মায়ের গহনা বন্ধক পড়তে লাগলো। এই অবস্থায় পাঁচু মামা একদিন তেওটা বন্দিপুরে বিশেষ কাজ আছে বলে চলে গেলেন, আর এলেন না। মাস 10 পরে একদিন শীতের রাত্রে মুড়িসুড়ি দিয়ে দালানে বসে আছি, এমন সময় পাঁচু মামা আমাদের বাড়ি এসে হাজির। আমায় বললেন, এই যে, ভালো আছিস নগা? পটলা কোথায়? বললুম, দাদা ও পারে গাঙ্গুলি বাড়ি গিয়েছে বোধহয়। তারপরে, এতদিন কোথায় ছিলে মামা? এসো এসো বসো, বড্ড শীত। পাঁচু মামা দরজা ভেজিয়ে আমার কাছে এসে বসলো। বলল, শোন, একটা কথা বলতে এলুম তোদের। কাল এখানে এক ভদ্রলোক আসবে সকালের গাড়িতে। যদি তোদের কিছু জিজ্ঞেস করে তবে বলবি তোদের এখানকার বিষয় সম্পত্তিতে আমার 5 আনা অংশ আছে। বলতে পারবি তো? পটলা কোথায় গেল? তাকেও কথাটা শিখিয়ে রাখি। কৌতূহল ও আগ্রহের সঙ্গে বললুম, কি ব্যাপার মামা? কে আসবে? ব্যাপার যা শুনলুম তা সংক্ষেপে এই, পাঁচু মামার বিবাহ। কাল তাকে দেখতে আসবে মেয়ের বাপ নিজে। আসলে তো পাঁচু মামার কিছু নেই তেওটা বন্দিপুরে। যা ছিল তা উড়িয়ে পুড়িয়ে দিয়েছে অনেক কাল। কিছু না দেখলে মেয়ে দেবেই বা কেন? মেয়ের বাপের নাম ঋষিকেশ বাড়ুজ্যে। মদনপুরের কাছে কি গায়ে বাড়ি, গরিব অবস্থার লোক। 3টে মেয়ে তার, 3টি মেয়ে অপরূপ সুন্দরী, এইটি বড়। পাঁচু মামা এই মেয়েটিকে দেখে নাকি পাগল হয়েছেন। বিয়ে যে কোনো উপায়ে হোক, হওয়া চাই। রাত্রে দাদা ফিরলে দাদাকে বলা হলো সব কথা। দাদা বললে, 5 আনা অংশ আছে কেন? আছে যদি জিজ্ঞেস করে, তবে বলবে তোমার বাপ আমার বাবার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, সেই দেনার দায়ে সম্পত্তির অংশ বিক্রি হয়ে যায়। আমরা রাজি, কিন্তু ভদ্রলোক যদি গায়ে আর কাউকে জিজ্ঞেস করেন তবেই তো মিথ্যে কথা ফাঁস হয়ে যাবে। পাঁচু মামা সে কথাও ভেবে এসেছেন। গ্রামের যে কজন লোক আমাদের পয়সায় ফুর্তি করেন, যেমন হারু সান্যাল ও পাড়ার আশু চক্রবর্তী, এদের বয়স আমাদের চেয়ে বেশি। এদের কথাটা বলে রাখতে হবে। আমরা বললে কেউ না বলতে পারবে না। কাল মেয়ের বাপের সামনে তাদের হাজির করতে হবে, তারাও আমাদের কথায় সায় দেবেন। পরদিন সকালে আমাদের দলের লোক যারা, তাদের একথা বলা হলো। তারা সকলেই রাজি হলেন। না হয়ে উপায় ছিল না। 2টোর কিছু আগে মেয়ের বাপ ঋষিকেশ বাড়ুজ্যে এলেন। ছেলে দেখে পছন্দ করলেন। তারপর ছেলের কি আছে না আছে সে কথা উঠল। পাঁচু মামা বললে, আমাদের জমি জমার সে 5 আনার মালিক। আমরা তাতে সায় দিলাম। ঋষিকেশ বাড়ুজ্যে নিতান্ত সরল গ্রাম্য লোক এবং ভাবে মনে হলো নিতান্ত গরিব। জমি জমা সংক্রান্ত ব্যাপারে কিছু বোঝেন না। কেবল একবার জিজ্ঞেস করলেন, আপনারা তো ভাগ্নের সম্পত্তিতে আপনাদের মামার অংশ কি করে এলো? এর উত্তর বাকপটু পাঁচু মামা একটি যে মিথ্যা কথা বানিয়ে বললে আমরা পর্যন্ত অবাক হয়ে গেলাম। আমাদেরই মনে হলো পাঁচু মামা যা বলছে তাই বুঝি সত্যি। কবে আমার বাবা পাঁচুর বাবার কাছ থেকে টাকা ধার করেছিলেন, সুদে আসলে তা কত টাকা দাঁড়ায়, তারই বদলে আমার বাবা পাঁচুর বাবাকে 5 আনা সম্পত্তির উপসত্ত্ব দিয়ে যান। যে কোনো বিষয়ে বুদ্ধিমান লোক হলে এই উক্তির সত্যতা সম্বন্ধে সন্দিহান হতো, কিন্তু ঋষিকেশ বাড়ুজ্যের মনে কোনো সন্দেহ জাগল না।
আমাদের এখানে আহারাদি করে বৈকালের দিকে বাড়ুজ্যমশাই চলে গেলেন। যাবার আগে পাত্র আশীর্বাদের দিন স্থির করেই গেলেন। উভয় পক্ষের আশীর্বাদের পরে বিবাহের দিন স্থির হলো। নির্দিষ্ট দিনে আমরা সবাই বিবাহযাত্রী গেলাম। বলা বাহুল্য, পাঁচু মামার চালচুলো পর্যন্ত ছিল না, জমি জমা থাকা তো দূরের কথা। সুতরাং আমাদের বাড়ি থেকে আবার বিয়ে করতে রওনা হলো এবং কথা হলো যে বউ নিয়ে আবার পাঁচু মামা আমাদের বাড়িতে ফিরে আসবে। কনের বাপের বাড়ি একখানা মাত্র খড়ের ঘর, তারই দেওয়াই সম্প্রদানের আসর। কারণ বর্ষাকাল, বৃষ্টি যখন তখন আসতে পারে। বরযাত্রী থাকবার বন্দোবস্ত হয়েছিল কিছু দূরে এক প্রতিবেশীর চণ্ডী মণ্ডপে। কন্যাপক্ষের নিমন্ত্রিতের সংখ্যা খুবই কম, সব শুদ্ধ জন 15। বাড়ির ভিতরের উঠোনে শামিয়ানা টাঙানো হয়েছে, তারই তলায় আমরা বসে গেলাম। লগ্ন ছিল বেশি রাত্রে, আমাদের খাওয়া দাওয়া তার আগেই শেষ করে দেওয়ানো হলো। ঋষিকেশ বাড়ুজ্যের অবস্থা কত খারাপ তা বোঝা গেল একটু পরেই। তিনি নগদ বর্পণ স্বরূপ 21টি মাত্র টাকা দিতে চেয়েছিলেন। এখন বিবাহ সভায় দেখা গেল তিনি মাত্র 11টি টাকা থালার উপর সাজিয়ে রেখেছেন। বরকর্তা ছিলেন আমাদের গ্রামের দাশু চক্রবর্তী, প্রবীণ লোক। তাকেই আমরা সঙ্গে নিয়েছি কর্তা সাজিয়ে, নইলে পাঁচু মামার তরফ থেকে বরকর্তা হবার কোনো মানুষ নেই তো। দাশু চক্রবর্তী আমাদের উপদেশ মতো বললেন, 21 টাকার কথা ছিল, 11 টাকা কেন? বাকি টাকা না দিলে বর সভাস্থ করবার অনুমতি দেব না। ঋষিকেশ বাড়ুজ্যে হাত জোর করে বললেন, আগে আর জোগাড় করতে পারিনি, ওই দিয়ে আমায় মাপ করতে হচ্ছে বেয়াই মশাই। আমার অবস্থার কথা আপনাকে আর কি বলবো। ঘরের চালে দেবার জন্য খড় কিনে রেখেছিলাম, সেই খড় বেচে ফেলে দিয়ে তবে এই 11 টাকা জোগাড় করেছি। সামনে বর্ষা আসছে, ঘরের মধ্যে এসে দেখুন চাল ফুটো, আলো আসছে, ঘর সারাবার আর কোনো সঞ্চয় নেই। আর টাকা হলেও এই জ্যৈষ্ঠী মাসে খড় পাবো কোথায়? এরপরে আমরা তর্ক চালাতাম, ছাড়তাম না। তোমার চালে খড় নেই তা আমাদের কিরে বাপু? মেয়ের বিয়ে দিতে এসেছো, আগে থেকে তোড়জোড় করনি কেন? রইল তোমার বিয়ে থাওয়া, আমরা বর সভা থেকে উঠিয়ে নিয়ে যাব। এসব কথা বলা চলতো, কিন্তু পাঁচু মামা দেখি ছটফট করছে। তার ইচ্ছে নয় টাকার জন্য আমরা বিয়ে ভেঙে দিই বা কোনো বাধা সৃষ্টি করি। সে আমায় ডেকে কানে কানে বললে, কি ছেলে মানুষই হচ্ছে। তার চোখে মুখে করুণ ভাব দেখে আমি তো আর হেসে বাঁচি নে। সে কেবল ভাবছে তার বিয়েটা বুঝি আমরা 5 জনে মিলে ভেস্তে দিলাম। যাই হোক, পাঁচু মামার অবস্থা দেখে আমরা বেশি দূর ব্যাপার গড়াতে দিলাম না। বর সভাস্থ করা হলো, মেয়েকে তখন আনা হলো। মেয়ের রূপ দেখে আমরা তো অবাক। এমন রূপসী মেয়ের সঙ্গে পাঁচু মামার বিয়ে হচ্ছে তা তো জানতাম না। কি গায়ের রং, কি সুন্দর গড়ন পিটন, আর তেমনই মুখশ্রী। অমন রূপের ডালি মেয়ে কালে ভদ্রে চোখে পড়ে। তাই পাঁচু মামা খেপে উঠেছে এই মেয়ের বিয়ের জন্য। তাই এত জুয়োচুরি, এত আটঘাট বাঁধা, এত দুর্ভাবনা, পাছে এমন মেয়ে হাতছাড়া হয়ে যায়। মনে মনে ভাবলাম, পাঁচু মামার অদৃষ্টটা দেখছি বেজায় ভালো, নইলে এমন মেয়ে ওর জোটে? ওর চাল নেই, চুলো নেই, তিনকুলে কেউ নেই, অজ মূর্খ, গাঁজা খায়, নেশা ভাঙ করে। কোন বদমাইশিটা ওর বাকি আছে জিজ্ঞেস করি? আমার দাদাকে আর আমাকে তো ওই নষ্ট করেছে। তার উপর পাঁচু মামা ঘোর জুয়াচোর আর ঘোর মিথ্যাবাদী, লোককে ঠকাতে এমন ওস্তাদ আর দুটি নেই। এই বিয়েই তো করছে জুয়ো চুরি করে। আমাদের বিষয়ে 5 আনা অংশ আছে না ছাই আছে। সত্যি কথা জানলে বিয়ে দিত মেয়ের বাপ, বিশেষ করে যখন এমন সুন্দরী মেয়ে। যাক, সেসব কথার দরকার কি আমাদের? বিয়ে থাওয়া মিটে গেল, বরকনে আমাদের বাড়ি এসে উঠল। বৌভাত কিন্তু আমাদের বাড়িতে হবে না, একথা ছিল আগে থেকেই। কারণ আমাদের এখানে বৌভাত করতে গেলে আমাদের নাম ডাকের উপযুক্ত জাঁকজমকের সঙ্গে বৌভাত করতে হয়, নইলে নিন্দে হবে। সে খরচ দেয় কে? কাজেই ঠাকুরমা বলেছিলেন, বউ এখানে তুলে তারপর তুমি পৈতৃক ভিটেতে নিয়ে যেও বাবা, সেখানে কাজকর্ম করো গিয়ে, এখানে ওসব হবে না। পাঁচু মামা বউ নিয়ে নিজের বাড়ি চলে গেল। আমার মা ছিলেন বড় খাঁটি লোক। তিনি জানতেন না যে পাঁচু মামা বিয়ের আগে কি জুয়াচুরির আশ্রয় নিয়েছিল।
আমাদের বিষয়ে তার 5 আনা অংশ থাকা নিয়ে। মা বললেন, পাঁচুর বউটি যেন হয়েছে দুর্গা প্রতিমা, কিন্তু মেয়েটার অদৃষ্ট ভালো নয়। আমার জ্ঞাতি ভাই হলেও আমি বলছি, ওরকম পাত্রে অমন রূপের ডালি মেয়ে কি দেখে যে বুড়ো দিল তা সেই জানে। ও বাদরের গলায় ওই মুক্তোর মালা। মা জানতেন না এর মধ্যে আসল কথাটা কি। পাত্রীর বাবার কোনো দোষ ছিল না। যত সব যুবচোরের পাল্লায় পড়ে সরল বৃদ্ধ তার সুন্দরী মেয়েটিকে হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছেন। সে জল যে কত গভীর জল প্রথম থেকেই তা বুঝতে নববধূ বা তার বাপ কারো বাকি রইল না। পাঁচু মামা বউকে নিয়ে পৈতৃক বাড়ি বন্দিপুরে চলে গেল বটে, কিন্তু বৌভাত হলো না সেখানে। পয়সা কোথায় পাঁচু মামার যে বৌভাত হবে? বন্দিপুর বড় কখনো যেতাম না। এখন থেকে পাঁচু মামা চলে যাওয়ার পরে আমার সঙ্গে আর অনেক দিন ওদের দেখা হলো না। বিয়ে করার পর এখানে আসাটা যেন পাঁচু মামার কমে গেল। দাদা মাঝে মাঝে যেত বন্দিপুরে, এসে গল্প করত পাঁচু মামার সংসার অতি কষ্টে চলছে। নতুন বইয়ের গায়ে এক আধখানা গহনা যা তার বাবা দিয়েছিলেন, এরই মধ্যে পাঁচু মামা বেচে ফেলেছে। বউটি কিন্তু খুব ভালো, সে ইচ্ছে করে গহনা খুলে দিয়েছে ইত্যাদি। বছর 3-4 কাটলো। তারপর একদিন খবর এলো পাঁচু মামা মারা গিয়েছে। আগে থেকে নেশা ভাঙ খায়, লিভার ছিল খারাপ, নেফ্রাইটিস হয়ে মারা পড়েছে। চিকিৎসাপত্র বিশেষ কিছু হয়নি। দিন 15 পরে একদিন সকালে আমি বাইরের উঠানে একগাছা ছিপ চাঁচতে বসেছি। দাদা বাড়ি নেই, কোথায় বেরিয়েছে। ঠাকুরমা নদীর ঘাটে নাইতে গিয়েছেন। এমন সময় আমাদের বাড়ির সামনে একখানা গরুর গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে নামলেন ঋষিকেশ বাড়ুজ্যে এবং তার বিধবা মেয়ে। আমি ছুটে কাছে এলুম। পাঁচু মামার বিধবা স্ত্রীকে পায়ের ধুলো নিয়ে প্রণাম করলুম। বাড়ুজ্যে মশাইকেও করলুম। রূপসী বটে এই বিধবা মেয়েটি, মেয়ে না অগ্নিশিখা। বিয়ের সময় তো এতটা রূপ দেখিনি মামিমার। আমি মামিকে বাড়ির মধ্যে নিয়ে গিয়ে মার কাছে রেখে ঋষিকেশ বাড়ুজ্যের কাছে এসে বসলাম। তিনি বললেন, যা হবার তো হয়ে গিয়েছে, আর তার চারা নেই। মেয়েটার এই সবে 19 বছর বয়স, ওর মুখের দিকে তো চাইতে পারা যায় না। এখনো এমন অবস্থা যে দিন চলে না। পাঁচু একটি পয়সা রেখে যায়নি যে মেয়েটা একদিন সেখানে হাঁড়ি চড়িয়ে খায়। ধার দেনা করে কোনো রকমের তিল কাঞ্চন শ্রাদ্ধ সেরে শুদ্ধ করিয়েছি। ভাবলাম আগে তো মেয়েটাকে শুদ্ধ করি, তারপর পাঁচুর বিষয়ের যে অংশ আছে এখানে তা থেকে দেনা শোধের কথা ভাবা যাবে পরে। তাই আজ এলাম মেয়েটাকে নিয়ে। ওরও তো ঘোর দুরবস্থা। বন্দিপুরে একবেলা খায় এমন অবস্থা নেই। পরনে কাপড় ছিল না। দেনা করে একখানা সরুপার কাপড় কিনে দিয়েছিলাম শ্রাদ্ধের পরে, তাই পরে এসেছে। আমার তো অবস্থা সবই জানো। এখনো 2 মেয়ের বিয়ে দিতে বাকি। এক পাল কুপুষি, তাদেরই খেতে দিতে পারি না। তা আবার বিধবা মেয়ে নিয়ে গিয়ে রাখি কোথায়? খেতেই বা দিই কি? এখন বিষয়ের পাঁচুর যা অংশ এখানে আছে তা থেকে মেয়েটার একটা হিললে তো হোক। দেনাটা শেষ করে দিয়ে না হয় তার উপসত্ত্ব থেকে একখানা খড়ের ঘর তুলে দিয়ে ও তো মেয়ে মানুষ, কিছু বোঝে না। আমি সঙ্গে করে আনলাম। মেয়েও বললে, বাবা চলো সেখানে, তুমি দাঁড়িয়ে থেকে আমার একটা ব্যবস্থা করে রেখে এসো। আর তারাও ভালো লোক, তাদের সঙ্গে পরামর্শ করে বিষয়ের অংশের যা আয় দাঁড়ায় তা থেকে আমার একটা বিলির ব্যবস্থা। আর বন্দিপুরে থেকেই বা কি হবে? সেখানে তো এক ভাঙা খড়ের গড় ছাড়া আর কিছুই নেই। যখন বিষয় এখানে, সম্পত্তি এখানে, তখন এখানেই যা হয় একটা ঘরদোর বেঁধে। আমি এই লম্বা বক্তৃতায় বাধা দিয়ে একটু আশ্চর্য হবার সুরে বললুম, কিসের বিষয়, কিসের অংশের কথা বলছেন? ঋষিকেশ বাড়ুজ্যে বললেন, ওই যে পাঁচুর যে অংশ আছে এখানকার বিষয়ে, তা তো ধরো এখন আমার মেয়েরই ওরসেছে। তোমাদের এত বড় বিষয়ের 5 আনা অংশ কি কম? ওর একবেলা 1 মুঠো আলো চালের ভাত আর বছরে 4খানা কাপড়, তা থেকে তো হেসে খেলে চলে যাবে। আমি বিনীত শান্ত হাসি মুখে ভদ্রতার সুরে বললাম, আপনি ভুল করছেন বাড়ুজ্য মশাই। এখানকার বিষয়ে পাঁচু মামার কোনো অংশ নেই। সে কি কথা? ঋষিকেশ বাড়ুজ্যে প্রথমটা হতভম্ব হয়ে গেলেন।
পরক্ষণেই কি ভেবে সামলে নিয়ে চিৎকারের সুরে বললেন, অংশ নেই কেমন কথা? বিয়ের আগে তো তোমরাই বলছিলে 5 আনা অংশ আছে, বলনি? আর এখন বলছো নেই? আমার মেয়েকে ছেলে মানুষ পেয়ে এখন ফাঁকি দেওয়ার মতলব? আমরা শুনে আসছি অংশ আছে, আর এখন অংশ নেই বললেই হলো? আমারও রাগ চড়ে গেল মাথায়। আমি বললুম, আপনি মিছে চেঁচামেচি করেন কেন? আপনি বিষয় সম্পত্তির কিছুই বোঝেন না, তাইও কথা বলছেন। এ তো শোনাশুনির কথা নয়, দলিল দস্তাবেজের কথা, পর্চা কোবলার কথা। বিষয় সম্পত্তি গাছের ফল নয় যে কুড়িয়ে পায় সেই খায়। আমার বাবা যদু চক্রবর্তীর নামে 7খানা গায়ের প্রজা কাঁপত। তিনি কি দুঃখে তেওটা বন্দিপুরের পাঁচু রায়ের বাবার কাছে বিষয়ের 5 আনা বেচতে যাবেন? ওসব ভুলে যান। যা শুনেছেন ভুল শুনেছে। বিশ্বাস না হয় আমার কথা, রেজিস্ট্রি অফিসে 2 টাকা ফি জমা দিয়ে খুঁজে দেখুন গিয়ে, সেখানে এমন কোনো দলিল আছে কিনা। আমরা দলিল গোপন করতে পারি, সেখানে তো গোপন থাকবে না। চেঁচামেচি শুনে পাড়া 2-4 জন জড়ো হলো। তারা ঋষিকেশ বাড়ুজ্যের সরলতা দেখে কোনো ক্রমে হাসি চেপে রইল। যারা সেবার সাক্ষী দিতে এসেছিল যে পাঁচু মামার বিষয়ের অংশ আছে, তারাই বলে গেল, পাঁচুর এখানকার বিষয়ের অংশ আছে এমন কথা কোসমিন কালেও তারা শোনেনি। সব শুনে ঋষিকেশের বিশ্বাস হলো শেষ পর্যন্ত যে এদের কথাই সত্যি। তিনি তো মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তারপরে হঠাৎ কোথাও কিছু নেই, ডুকরে মেয়ে মানুষের মতো কেঁদে উঠলেন। আমি মেয়েটা সর্বনাশ করেছি নিজের হাতে, তখন কি জানি এমন জুয়াচুরি আমার সঙ্গে সবাই করবে। আমার অমন সোনার পিত্তিমে মেয়েটা আমার ভালো মানুষ পেয়ে। ভালো হাঙ্গামাতেই পড়া গেল দেখছি সকালবেলা। বুড়োর কান্না শুনে পাড়ার লোক জড়ো তো হলোই, বাড়ির মধ্যে থেকে মা ঠাকুমা ছুটে এলেন। এমনকি পাঁচু মামার স্ত্রী পর্যন্ত সেই সঙ্গে ছুটে এলেন দেখতে যে তার বাবাকে বুঝি আমি মারধর করেছি। সে এক কাণ্ড আর কি। ঠাকুমা তো বুড়োকে অনেক অনুরোধ উপরোধ করে তার কান্না থামিয়ে তাকে বাড়ির মধ্যে নিয়ে গেলেন। অনেক কি সব বোঝালেন সোজালেন, আমায় ডেকে খুব বকুনি দিলেন। আমি নাকি লোকের সঙ্গে কথা কইতে জানি নে। আমি বললাম, এর আর কথা কইতে জানা জানি কি? আমি যা সত্যি তাই তো বলেছি। তুমি বলো না কেন, আমাদের বিষয়ে পাঁচু মামার কি 5 আনা অংশ ছিল? মা শুনে অবাক। তিনি এসব ব্যাপার কিছুই জানতেন না। বললেন, সে কি কথা? পাঁচুর এদের বিষয়ে অংশ কেন থাকবে? এ কি রকম কথা? এ তো বুঝতে পারি না। ক্রমে তিনি সব শুনলেন। আমারও দাদার উপর রাগ করলেন শুনে। বললেন, বেশ, আমার ছেলেরা যখন ও জুয়োচুরির মধ্যে আছে, তখন আমি পাঁচুর বউয়ের ভরণ পোষণের ভার নিলুম। মেয়েকে এ বাড়িতে রেখে চলে যান, আজ থেকে ও আমাদের ঘরের লোক। ঋষিকেশ বাড়ুজ্য বললেন, জিজ্ঞেস করে দেখুন আপনার ছেলেকে, ওই তো দাঁড়িয়ে রয়েছে সামনে। বিয়ের আগে পাত্র আশীর্বাদের দিন একথা বলেছিল কিনা? আমি মেয়ের বিয়ে দিয়েছিলাম আপনাদের দেখে, আমি তো পাঁচুকে দেখে দিইনি। ভাবলাম আপনাদের আত্মীয়, আপনাদের বিষয়ের অংশীদার, তাই আমি সম্বন্ধ করি। তখন কি করে জানবো যে এর মধ্যে এত জুয়োচুরি? আমি বললাম, একথা আপনি নিতান্ত ছেলে মানুষের মতো বলছেন। যদি কেউ বলে মনীন্দ্র নন্দীর জমিদারিতে আমার অংশ আছে, অমনি তার অংশ হয়ে যাবে? ঠাকুরমা আমায় আবার ধমক দিয়ে চুপ করালেন। ঋষিকেশ বাড়ুজ্যকে স্নান করতে পাঠালেন। তারপর খাইয়ে দাইয়ে তাকে সুস্থ করলেন। যাবার সময় ঋষিকেশ বাড়ুজ্য ঠাকুরমায়ের হাত ধরে বললেন, আমার মেয়েকে আপনি রেখে দিন। আমার সংসারে এক পাল পুষি, খেতে দিতে পারি না। আপনাদের হাত ছাড়লে পর্বত, আমার মেয়েকে একবেলা 1 মুঠো আলো চালের ভাত। মা ও ঠাকুমা বললেন, তার আর কি, বৌমা থাকুন এইখানেই। পাঁচুর বউ আমাদের তো আর পর নয়, কপালই না হয় পুড়েছে সকাল সকাল। সেই থেকে পাঁচু মামার স্ত্রী আমাদের সংসারে রয়ে গেলেন। প্রথমে ছিলেন বেশ সুখেই, যতদিন মা ঠাকুরমা বেঁচে ছিলেন। তারপর তারা একে একে গেলেন স্বর্গে। দাদার বিয়ে আগেই হয়েছিল, আমারও বিয়ে হলো। ঋষিকেশ বাড়ুজ্যও ওদিকে মারা গেলেন। পাঁচু মামার স্ত্রীরও আর বাপের বাড়ি যাবার জায়গা রইল না। নতুন বউয়ের দল নিজেদের সুবিধে মতো সংসার সাজিয়ে নিয়েছিল। পাঁচু মামার স্ত্রীর এ সংসারে থাকাটা তারা গোড়া থেকেই অনধিকার প্রবেশ বলে ধরেছিল। এইবার সামান্য পান থেকে চুন খসলেই পাঁচু মামার স্ত্রীকে অপমান করা শুরু করলে এর আর একটা কারণও ছিল।
পাঁচু মামার স্ত্রী ছিলেন অসামান্য রূপবতী বিধবা মানুষ। একবেলা খেতেন, একখানা নরুন পার কাপড় পরতেন, তাতেই তার রূপ ধরত না। বয়সের সঙ্গে সেরূপ ম্লান হওয়া তো দূরের কথা, দিন দিন বাড়তেই লাগলো। নতুন বউয়েরা দেখতে এমন সুন্দরী নয় কেউই। তাদের মনে পাঁচু মামার স্ত্রীকে কেন্দ্র করে নানা হিংসে ঘোর সন্দেহ এসে জুটতে লাগলো। পাঁচু মামার স্ত্রী তো এ বাড়িতে থাকতেন বিনা মাইনের রাঁধুনি ঝি চাকরানির মতো, কিন্তু তার উপর অত্যাচার অবিচার তাতেও কম ছিল না। আমার সত্যিই কষ্ট হতো পাঁচু মামার স্ত্রীর জন্যে। সে সহানুভূতি পাঁচু মামার ওপর কখনো হয়নি, পাঁচু মামার শ্বশুরের ওপরও হয়নি। তা হয়েছিল এই অসহায় বিধবা নারীর উপর। কিন্তু আমার কথা কওয়ার কোনো উপায় ছিল না। তাহলেই আমার স্ত্রী সন্দেহ করবেন। কেন আমি পাঁচু মামার স্ত্রীর পক্ষে এত কথা বলছি? আমার পূর্বেকার রেকর্ড খুব ভালো ছিল না, সুতরাং স্ত্রী পদে পদে আমায় সন্দেহ করতেন। আমিও যে না বুঝতাম এমন নয়, সুতরাং পারিবারিক শান্তিভঙ্গের ভয়ে মুখ বুজেই থাকতাম। এত সাবধান থেকেও একবার বড় বিপদে পড়ে গেলেন। সেদিনটা একাদশী। দেখি বেলা 11টার সময়ে পাঁচু মামার স্ত্রী একরাশ বাসন মেজে ডোবা থেকে উঠে আসছেন। আমি বড় বউ অর্থাৎ আমার বৌদিদিকে বললাম, বৌদিদি, মামিমাকে আজ বাসন মাজতে দিয়েছে কে? আজ একাদশীর দিনটা, তোমরা একটু দেখো শোনো না সংসারের কাজের কি হয় না হয়। বৌদিদি ঝংকার দিয়ে উঠে বললেন, ওসব লোক দেখানো ঢং। কে বললে বাসন মাজতে? অন্যদিন বললেও তো কাজ করতে দেখিনি, আর আজ বাসন না মেজে আনলে দরদ কুড়োনো যাবে কি করে? ওসব কি আর বুঝি নে? তা বুঝি। বৌদিদি কি বোঝেন জানি নে, কিন্তু সেদিন রাত্রে আমার স্ত্রী আমায় বললে, ওগো শোনো, একটা কথা বলি। কথা রাখবে বলো? কি কথা বলো? তুমি ওকে বাড়িতে রাখতে পারবে না। আমি আশ্চর্য হয়ে বললেন, কাকে গো? ভেঙেই বলো না। ওই যে তোমাদের মামিমাকে, ওকে এক্ষুনি তাড়াও। কেন? মামিমা কি করেছেন? সোজা কথা বলি, আমি তোমাকে বিশ্বাস করি নে। ও তো তোমাদের আপন মামিমা নয়, বিশেষ কোনো সম্পর্কও কিছু না, সামান্য পাতানো সম্পর্ক। আর ওই রূপ, আর ওই বয়স। তোমাকে আমি চিনি। নিচে অশান্তি কেন সৃষ্টি করবে? সরাও ওকে এখান থেকে। আমি গতিক ভালো দেখছি নে। বুঝলাম সেই যে দুপুরবেলা পাঁচু মামার স্ত্রীর পক্ষ হয়ে একটা কথা বলেছিলাম বড় বউয়ের কাছে, তিনিই লাগিয়েছেন সমস্ত কথা ছোট বউকে। কি বিশ্রী মন এইসব পাড়াগাঁয়ের মেয়ে মানুষদের। অস্বীকার করি না যে আমার রেকর্ড ভালো না, আমি জানি আমি কি বা আমি কি নই, কিন্তু একজন আশ্রিতা অসহায়া তরুণী বিধবা, যার প্রতি সত্যিই আমার সহানুভূতি অনুকম্পা, যাকে আমি মামিমা বলে ডাকি, তার সম্বন্ধে এইসব। আমার মন এক মুহূর্তে বিরূপ হয়ে উঠল সংসারের ওপর, স্ত্রীর ওপর, বৌদিদির ওপর, সমস্ত ব্যাপারটার ওপর, এমনকি পাঁচু মামার স্ত্রীর ওপরে। বললাম, বেশ ভালো, আজই যেতে বলছি। মনে ভাবলাম, এমন করে বলবো যে স্ত্রী পর্যন্ত দুঃখিত ও অপথিব হয়ে উঠবে। পরদিন সকালেই পাঁচু মামার স্ত্রীকে ডেকে বললাম, আপনার আর এখানে থাকা হবে না, আপনাকে নিয়ে সংসারে অশান্তি বাজছে, আপনি এখনই আমাদের বাড়ি থেকে অন্যত্র যান। বড় বউ বললেন, সে কি কথা? কাল গিয়েছে একাদশী, আজ দ্বাদশীর দিন, না খেয়ে কোথায় যাবেন উনি? কাল সারা দিন রাত নিরম্ব উপোস গিয়েছে, সংসারের অকল্যাণ হবে যে। মনে মনে ভাবলাম, সেইটাই বোঝো, আর একটা গরিব অসহায়া মেয়ের যে কি হবে তা মনে ওঠে না। তোমাদের ভালো করেই কল্যাণ করাচ্ছি। পাঁচু মামার বউ কথাটি বললেন না, নিজের পুঁটুলি গুছিয়ে নিয়ে যাবার জন্য প্রস্তুত হলেন। আমি জানি তার কোথাও যাবার জায়গা নেই। বাপের বাড়ি এক গাঁজাখোর বেকার ছোট ভাই আছে, সেখানে এক মুঠো খাওয়া জুটবে না এক বেলা। কিন্তু সব জেনেও বড় রূঢ় ও কঠিন হয়ে উঠলাম আজ। একাদশীর পরদিন না খেতে দিয়েই তাড়াবো?
করাচ্ছি সংসারের কল্যাণ তোমাদের। সেই সকালেই চা খেয়ে বসে আছি, পাঁচু মামার বউ দুটি পান সেই ডিশের বাটিতে আমার সামনে রেখে দিয়ে পুঁটুলি বগলে করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আমি মুখে কিছু বলিনি, কেবল স্টেশন পর্যন্ত সঙ্গে যাবার জন্যই আমাদের মুহুরি বৃদ্ধ গোপাল মিত্রকে পাঠিয়ে দিলাম এবং আপদ চুকে গেল ভেবে আরামের নিঃশ্বাস ফেললাম। পাঁচু মামার বউয়ের তারপর থেকে আর কোনো খবর রাখিনি। ধন্যবাদ। আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর ডান দিকের বেল আইকনটি প্রেস করুন।